আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, শুরুতেই আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সেই শুভকামনা নিয়ে আজকে আমি ক্লাস শুরু করতেছি। মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের পাঠ কি? অর্থনৈতিক নির্দেশক সমূহ। অর্থনৈতিক নির্দেশক সমূহ বলতে আসলে আমরা কি বুঝি সে বিষয়টাতে আমরা সরাসরি চলে যাই। কোন দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনৈতিক নির্দেশক, কারণ এগুলো অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে, নাকি একই অবস্থায় আছে, এই বিষয়গুলো জানার জন্য নির্দেশক সমূহ। যেমন আমরা ক্রাইটেরিয়া নির্ধারণ করি, বলি যে তোমার রোল 1 হয়েছে, এবার 1, গতবার কত ছিল? 5 ছিল, এবার 1 হয়েছে, তার মানে কি গতবার থেকে তুমি এবার ভালো করেছো। এটা একটা ক্রাইটেরিয়া বা নির্দেশক। আবার যদি সামনের বছর দেখা গেল যে তোমার পরীক্ষায় যেহেতু এবছর নেই, দেখা গেল যে কোনো কারণবশত আগের মতোই যদি বলি যে এই বছর তোমার রোল কত হলো, তুমি বললে 10, তাহলে তুমি গত বছর ভালো করেছো, তার থেকে ভালো করেছো এই বছর, কিন্তু এই 2 বছর থেকে খারাপ করেছো আগামী বছর। এই যে ক্রাইটেরিয়াটা, রোলটা, এটা একটা নির্দেশক তোমার পড়ালেখার, তোমার অগ্রগতি বোঝার জন্য। ঠিক একইভাবে অর্থনৈতিক নির্দেশক সমূহের মধ্যে এই বিষয়গুলো আছে। তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন একটা অর্থনৈতিক নির্দেশক। কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোন দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখানে দেখো যে 1 বছরে মোট যে পরিমাণ কোন দেশের জনগণ, এই কথাটা ভালো করে মাথায় রাখবে, কোন দেশের জনগণ। এরপরে জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরীণ ও বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্কার উৎপাদন অন্তর্ভুক্ত হবে না। কি হবে না? এই যে জিএনপি তে তোমার আমাদের দেশের যারা বিদেশি ব্যক্তি বা সংস্থা আছে তাদের আয় বা উৎপাদন আমাদের অন্তর্ভুক্ত, জিএনপি তো অন্তর্ভুক্ত হবে না। তবে ভালো করে খেয়াল করো, বিদেশে বসবাসকারী বা কর্মরত দেশি নাগরিক, সংস্থা বা প্রতিষ্ঠানের যে উৎপাদন বা আয় সেটা অন্তর্ভুক্ত হবে জিএনপি তে। আমরা এটা ক্লিয়ার করি যে আমাদের যেমন সৌদি আরব কিংবা মিডল ইস্টে বিভিন্ন আমাদের প্রবাসীরা রয়েছে, তোমাদের অনেকের মামা চাচা খালু এরকম অনেকেই আছে যারা বিদেশ থেকে আয় পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, সেগুলো জিএনপি তে হিসাব হবে। কিন্তু এই জিএনপি তে আমেরিকার কোন সিটিজেন কিংবা তোমার এদিকে ইন্ডিয়ান কোন সিটিজেন যদি বাংলাদেশে অর্থ উপার্জন করে, তাহলে তাদেরটা জিএনপি তে হিসাব হবে না, তাদেরটা হিসাব হবে জিডিপি তে, যেটা আমরা পরে আলোচনা করব। এরপরে মোট জাতীয় উৎপাদন জিএনপি কিভাবে পরিমাপ করা যায়? দেখো এখানে 3টি উপায়ে জিএনপি পরিমাপ করা যায়। কয়টি উপায়? 3টি উপায়। উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা হিসাবে, উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসেবে, সমাজের মোট ব্যয় হিসাবে। আমরা এগুলো একটু বিস্তারিত কথা বলবো। দেখো যে 3টি উপায়ে আমরা পাই জিএনপি, সেগুলো আমরা একটু বিস্তারিত কথা বলি। যে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা হিসেবে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি কি? যে কোনো দেশের, যে আমরা এটা আগে বলছি, মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করা হয়। এইভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলা হয়? আচ্ছা, এরপরে উৎপাদনের উপকরণ, যে
থেকে অর্জিত আয় সেটা দিয়ে জিএনপি কাউন্ট করা হিসাব করা হয়। সেখানে দেখো যে আমাদের উৎপাদনের যে মূল উপাদান চারটি, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই চারটি উপাদানের আয় কিভাবে হয়? তোমার ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় ওই বছরে উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টির সমান। এরপরে আমরা দেখি সমাজের মোট ব্যয় হিসেবে জাতীয় উৎপাদন। সমাজের যে মোট ব্যয় হয় কয়ভাবে? এখানে দেখো বলা হয়েছে দুইভাবে। দ্রব্য ও সেবা কেনার জন্য এবং বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীদের প্রধানত তিন শ্রেণীতে বিন্যাস করা যায়: দেশের সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। এই তিন শ্রেণীতে ব্যয় করা হয়। ব্যয়িত হয় দুই ভাবে, আর ব্যয়কারীদের ভাগ করা হয়েছে তিন ভাগে। এই বিষয়গুলো তোমাদেরকে আলাদা আলাদা মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। কোন এটা সংজ্ঞার মধ্যে দেওয়াই আছে, তোমরা এটা দেখে নাও। তবে এখানে যে বিষয়টা অন্তর্ভুক্ত হবে আর যে বিষয়টা অন্তর্ভুক্ত হবে না সে বিষয়টা ক্লিয়ার হয়। যে এখানে যেমন আমরা জিএনপির বেলায় বলছিলাম যে শুধু দেশের নাগরিক, সেটা দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, দেশের নাগরিকরা যা উৎপাদন করে সেটা জিএনপিতে কাউন্ট হবে, হিসাব করা হবে। আর জিডিপিতে হিসাব করা হবে দেশের ভিতরে, অর্থাৎ ভৌগোলিক। আমাদের 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের যে আয় উপার্জন হবে সেটা দেশি বিদেশি নাগরিক যারাই করুক না কেন সবগুলোই কাউন্ট হবে জিডিপিতে। মাথাপিছু আয় খুব সহজ হিসাব। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা পাবো মাথাপিছু আয়। মোট দেশের উৎপাদনে অর্থনীতির যে বিভিন্ন কি আছে, অর্থনীতির বিভিন্ন খাত আছে। এই খাতগুলোকে তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে 3 ভাগ, তারপরে সেগুলোকে 15 ভাগ, এইভাবে ভাগ করে খাতগুলোর যে অবস্থান সেগুলো দেখানো হয়েছে। দেখো যে এখানে আমি লাল দাগ দিয়েছি যে 2011-12 অর্থ বছরে সবচেয়ে বেশি আয় হয়েছে শিল্প খাত থেকে, সেটা ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ শিল্প। সেখানে দেখো যে তোমার 18.96% অবদান। এরপরে বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদের অবদান। আবার এখানে বলা হয়েছে হোটেল এবং রেস্তোরাঁতে দেখা যাচ্ছে 0.74। এরপরে এগুলোরই আবার একটু তোমার ধারাবাহিকভাবে বলার চেষ্টা করেছি। পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, যেখানে পরিবহনের মধ্যে আছে স্থল, পানি, আকাশপথ, সহযোগী পরিবহন সেবা, সংরক্ষণ, ডাক ও তার যোগাযোগ। এখানে তার অবদান হলো 10.74%। রিয়েল এস্টেট, ভাড়াওয়ান। রিয়েল এস্টেটটা তোমাদের অনেকেই ক্লাসে প্রশ্ন করে যে স্যার রিয়েল এস্টেটটা কি? রিয়েল এস্টেট হলো ভূমি ব্যবসা। শহর এলাকায় জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট বিক্রি করার, এটা সহজ উদাহরণ। একটা জমি কিনলো, করে বাড়ি করলো, সেই বাড়িটার ফ্ল্যাট গুলো এক একজনের কাছে বিক্রি করলো। এই ব্যবসাটাকে বলা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। এরপরে আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, এটা প্রাতিষ্ঠানিক হবে। আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, ব্যাংক, বীমা ও অন্যান্য, এগুলো থেকে আসে 2.10। এরপরে লোক প্রশাসন এবং প্রতিরক্ষা, সেখান থেকে আসে আমাদের হলো 2.91। এরপরে স্বাস্থ্য ও সামাজিক সেবা থেকে আসে কত? 2.46%। এবং কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা থেকে আসে 6.62%। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো সেই আলোচনার প্রেক্ষিতে আমি ধারাবাহিকভাবে যদি বলি যে আজকের বিষয়গুলো থেকে তোমরা কি কি শিখলে, কি কি জানলে। দেখো জিএনপির পূর্ণরূপ হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। সেখানে খুব সহজভাবে যদি বলি যে তোমার জিএনপিতে যারা নাগরিক, কেবল সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরটা কাউন্ট হবে। আবার যদি তুমি বলো যে
কয়ভাবে আমরা জিএনপি হিসাব করতে পারি, 3 ভাবে হিসাব করতে পারি। আবার এই জিডিপির হিসাব আমরা দেখলাম, জিডিপিতে বিভিন্ন খাতের অবদানগুলো দেখলাম। তো তোমরা এগুলো সব খুব ভালো মতো পড়াশোনা করবে এবং এই ছকটা খুব ভালো মতো আয়ত্তে নেবে। আমি আশা করি এখানে অনেকগুলো তথ্য দেয়া আছে, তোমরা এই তথ্যগুলো খুব ভালো করে পড়াশোনা করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।